এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে আমরা মেডিকেল সার্জিক্যাল নার্সিং এর একটা ইউনিট পড়ব, সেটা হচ্ছে অঙ্কোলজি। অঙ্কোলজি মেডিকেল সার্জিক্যাল নার্সিং বলো কিংবা অ্যাডাল্ট হেলথ নার্সিং বলো, একটা কিন্তু বড় পার্ট ক্যারি করে। এখান থেকে না কোশ্চেনও অনেক আসে আর নাম্বারও কিন্তু অনেকটা থাকে। তো অঙ্কোলজিটাকে আমাদের ভালো করে পড়তে হবে। তো আজকে চলো আমরা অঙ্কোলজি স্টার্ট করি। অঙ্কোলজি কথাটার অর্থ কি? অঙ্ক, ম্যাথস না। অঙ্কোলজি কথাটার মানে হচ্ছে যেই সায়েন্স, যেই পার্ট অফ সায়েন্সে আমরা টিউমার রিলেটেড যে পড়াশোনা, যে সায়েন্সের পার্টে করে থাকি, সেটাই হচ্ছে অঙ্কোলজি। টিউমার মানে কি? টিউমার হচ্ছে একটা মাস, যেই মাসটা কি আনডিফাইন্ড গ্রোথ হয়, যেটার কোনো ডেফিনিট শেপ থাকে না বা যেটার কোনো ডেফিনিট সাইজ থাকে না, যেটা কি নিজের মতো গ্রোথ হতে থাকে। একটা সেল বা একটা কাইন্ড অফ মাস বা একটা টাইপ অফ মাস যেটা কিনা গ্রোথ হয় আনডিফাইন্ড, সেটাই হচ্ছে টিউমার। এই টিউমার রিলেটেড যে স্টাডি আমরা করে থাকি, সেই স্টাডি হচ্ছে অঙ্কোলজি। আর নার্সিং এ এই টিউমার রিলেটেড যে নার্সিং কেয়ার আমরা পেশেন্টদের দিয়ে থাকি, সেটাই হচ্ছে আমাদের অঙ্কোলজিক্যাল নার্সিং। ফেব্রুয়ারি আমাদের ন্যাশনাল ক্যান্সার ডে হিসেবে পালন করা হয়। প্রত্যেক বছরে বিভিন্ন রকমের অনেক ডে আছে, তো 4 ফেব্রুয়ারিকে আমরা ন্যাশনাল ক্যান্সার ডে হিসেবে পালন করি। আচ্ছা, ক্যান্সার কথাটা এসেছে কোথা থেকে? ক্যান্সার কথাটা এসেছে ক্র্যাব থেকে। ক্র্যাব মানে জানো? ক্র্যাব মানে হচ্ছে কাঁকড়া বা কাঁকড়া যেগুলো হয়, দেখবে কাঁকড়ার কি হয়, সাইডে যেরকম পা থাকে, অনেকগুলো কাটা কাটা মতো সাইডে পা থাকে। তো ক্যান্সার যে সেলটা, তারাও কিন্তু এরকম আশেপাশের যে সেলস আছে তার মধ্যে ছড়িয়ে যায়। সেই জন্য এই ক্র্যাব নাম যে কথাটা, সেটা থেকে আমাদের এই ক্যান্সার টার্মটা এসেছে। বুঝা গেল? আচ্ছা, এবার আমরা কিছু টার্মস পড়বো যেগুলো আমাদের এই অঙ্কোলজিতে, পুরো অঙ্কোলজিটাতে কাজে লাগবে। তো সেই টার্মস গুলো কি কি, চলো পড়ে দিই। ফার্স্টেই আসছে, সেটা হচ্ছে নিওপ্লাজম। নিওপ্লাজম কি বলছে? নিওপ্লাজম হচ্ছে অ্যাবনর্মাল মাস অফ টিস্যু। কোনো একটা মাস বা কোনো একটা টিস্যুর যদি কোনো অ্যাবনর্মাল মাস, ধরো আমার এখানে একটা গ্রুপ অফ সেলস বা গ্রুপ অফ টিস্যু আছে, ঠিক আছে? এখান থেকে হঠাৎ করে একটা অ্যাবনর্মাল মাস গ্রো করলো, সেটাই কিন্তু এই যে নতুন যে অ্যাবনর্মাল মাসটা গ্রো করলো, সেটাকেই আমরা বলবো নিওপ্লাজম। এই যে ছিল একটা টিস্যুর একটা লাইনিং ছিল, এই টিস্যুর লাইনিং থেকে হঠাৎ করে একটা নতুন মাস গ্রো করলো, সেই মাসটাই হচ্ছে, সেই টার্মটাকে আমরা বলবো নিওপ্লাজম। নেক্সট হচ্ছে টিউমার। দেখো টিউমারের ডেফিনেশন আমরা কি লিখেছি? টিউমার হচ্ছে এ সোয়েলিং অর মাস ক্যান বি ক্যান্সারাস অর নন ক্যান্সারাস। টিউমার আর ক্যান্সার টার্ম দুটো কিন্তু এক নয়, দুটো কিন্তু গুলিয়ে ফেলবে না। টিউমার থেকে কিন্তু ক্যান্সার গ্রো করতে পারে, কিন্তু সেইখানে যদি আমরা ট্রিটমেন্ট করি তাহলে কিন্তু সেটা ক্যান্সারের পর্যায়ে নাও যেতে পারে। তাহলে টিউমার ক্যান্সারও হতে পারে কিংবা নন ক্যান্সারাসও হতে পারে যদি আমরা সেইভাবে ট্রিটমেন্ট শুরু করি। কিন্তু যখন সেটা যখন ক্যান্সারে চলে গেছে, তার মানে সেটা টিউমার থেকে গ্রো হয়েছে। তাহলে আমরা এটা কিন্তু বলতে পারি এই টিউমার ক্যান বি ক্যান্সার অর নন ক্যান্সার, বাট এ ক্যান্সার উইল অলওয়েজ বি আ টিউমার। ঠিক আছে? তো টিউমার যেটা, সেটা ক্যান্সারও হতে পারে, ক্যান্সারাস সেলও হতে পারে, নন ক্যান্সারাস সেলও হতে পারে, কিন্তু ক্যান্সারাস সেল যেটা, সেটা কিন্তু সবসময় টিউমার থেকে গ্রো হয়। তাহলে কি টিউমার কি? এ সোয়েলিং অর মাস ক্যান বি ক্যান্সারাস অর নন ক্যান্সারাস। একটা সোয়েলিং বা একটা মাস যেটা ক্যান্সারাসও হতে পারে ফিউচারে গিয়ে, বা নন ক্যান্সারাসও হতে পারে। নেক্সট কি আছে? নেক্সট দেখো বলছে কার্সিনোমা। কার্সিনোমা কি? কার্সিনোমা ক্যান্সার দ্যাট বিগিনস ইন দা এপিথেলিয়াল টিস্যু। আমাদের যে এপিথেলিয়াল টিস্যুর লাইনিং আছে, সেখান থেকে যখন কি কোনো মাস গ্রো করে, সেটা কিন্তু সেখান থেকে যখন কোনো ক্যান্সারাস মাস গ্রো করে, তখন আমরা সেটাকে বলি কার্সিনোমা। এপিথেলিয়াল টিস্যু থেকে যখন কোনো ক্যান্সারাস সেলস বা ক্যান্সারাস মাস গ্রো করে, সেটা হচ্ছে কার্সিনোমা। নেক্সট হচ্ছে সার্কোমা। সার্কোমা কি? ক্যান্সার দ্যাট স্টার্ট ফ্রম দা বোন, মাসল, ফ্যাট অর কানেকটিভ টিস্যু। ধরো বোন থেকে, মাসলস লেয়ার থেকে বা ফ্যাট লেয়ার থেকে বা কানেকটিভ টিস্যুর কোনো লেয়ার থেকে কোনো ক্যান্সার সেল গ্রো করলো, তখন সেটা কিন্তু আমরা বলবো সার্কোমা। যেমন আমরা পড়বো কাপোসি সার্কোমা। ঠিক আছে? নেক্সট হচ্ছে লিম্ফোমা। লিম্ফোমা টার্মটা থেকে বুঝতে পারছো, যেটা লিম্ফ নোড থেকে গ্রো হয়। লিম্ফ নোডের মধ্যে যদি কোনো ক্যান্সার সেল গ্রো হয়, তখন সেটাকে আমরা বলবো, বা লিম্ফ্যাটিক সিস্টেমের মধ্যে যদি কোনো ক্যান্সার থাকে, তখন আমরা সেটাকে বলবো লিম্ফোমা। ঠিক আছে?
নেক্সট হচ্ছে মেটাস্ট্যাসিস। মেটাস্ট্যাসিস কি? মেটাস্ট্যাসিস হচ্ছে স্প্রেড অফ ক্যান্সার ফ্রম ওয়ান পার্ট অফ দ্য বডি টু অ্যানাদার পার্ট অফ দ্য বডি। মানে ধরো আমার ক্যান্সার সেলটা কোনো একটা জায়গায় বডির কোনো একটা পার্টে গ্রো করলো, এবার একটা সময় পর কি হয়, কিছুটা একটা সময় পর গিয়ে সেই ক্যান্সার সেলটা বা ক্যান্সারাস মাসটা কি করে একটা জায়গা থেকে, ধরো আমার যদি ফেশিয়াল ওরাল কোনো ক্যান্সার হয়, সেই মুখের থেকে সেটা ছড়িয়ে কিন্তু আমার থাইরয়েড বা আমার ব্রেস্টের দিকে আসা স্টার্ট করে। ক্যান্সার সেলটা কি করে এক জায়গা থেকে বডির অন্য জায়গায় পৌঁছে যায়, অন্য জায়গায় চলে যায় এবং সেখানেও কি করে নতুন করে ক্যান্সার ডেভেলপ করে। এই যে ক্যান্সার সেলের এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া যে ঘটনাটা, এটাই হচ্ছে মেটাস্ট্যাসিস, বা যেটাকে আমরা বলি, যে যদি আমরা মেডিকেল টার্মে বলি যে স্প্রেড অফ ক্যান্সার, যে এক জায়গা থেকে অন্য একটা জায়গায় স্প্রেড হয়ে যাওয়া, ফ্রম ওয়ান পার্ট অফ দ্য বডি টু দ্য অ্যানাদার পার্ট অফ দ্য বডি। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে দেখো অ্যাঞ্জিওজেনেসিস। অ্যাঞ্জিওজেনেসিস কি? আমরা কি করলাম, যে ক্যান্সার যে সেলটা হয় আমাদের নর্মাল সেল বাদে একটা নতুন করে সেল বা নতুন করে মাস ডেভেলপ হলে সেটা কিন্তু যদি আমরা ট্রিটমেন্ট না করি বা সেটার মধ্যে যদি কোনো জেনেটিক ডিফর্মিটি থাকে, সেটা কিন্তু ক্যান্সারের সেলে চেঞ্জ হতে পারে। এই যে সেলটা আমাদের এই যে এগুলো নর্মাল সেল ছিল, এই নর্মাল সেলগুলোর কিন্তু একটা রেগুলার ব্লাড সাপ্লাই ছিল, কিন্তু এই যে আমার অ্যাবনর্মাল সেল গ্রোথটা হলো, যেটা আমার ক্যান্সারাস হতে পারে, যে ফিউচারে গিয়ে যদি এর মধ্যে কোনো জেনেটিক ডিফর্মিটি থাকে, এই যে ক্যান্সারাস যে সেল দুটো, এই সেল দুটোকে সাপ্লাই করার জন্য, এই সেলগুলোকে সাপ্লাই করার জন্য নতুন করে ব্লাড ভেসেলস তৈরি হয়, কারণ এদেরও নিউট্রিয়েন্টস দরকার। আমাদের যেমন নর্মাল সেলের বৃদ্ধির জন্য নিউট্রিয়েন্টস দরকার, সেল ক্যান্সারাস সেলের বৃদ্ধির জন্য নিউট্রিয়েন্ট দরকার, সেই এদেরকে নিউট্রিয়েন্ট সাপ্লাই করার জন্য নতুন করে কিছু ব্লাড ভেসেলস ফর্মেশন হয়। এই নতুন যে ব্লাড ভেসেল ফর্মেশন হয়, এই ঘটনাটাকে বলা হচ্ছে অ্যাঞ্জিওজেনেসিস। কি বলছে দেখো, formation of new blood vessels to supply nutrients to the cancer cell। নতুন যে ব্লাড ভেসেল ফর্মেশন হয় আমাদের ক্যান্সার সেলকে ব্লাড সাপ্লাই করার জন্য, সেটাই হচ্ছে সেই ঘটনা, সেই যে নতুন ব্লাড ভেসেল গুলো ফর্মেশন হয় সেই ঘটনাটাই হচ্ছে অ্যাঞ্জিওজেনেসিস। নেক্সট দেখো কি বলছে, অঙ্কোজিন। অঙ্কোজিন কি? এ মিউটেটেড জিন দ্যাট প্রমোট ক্যান্সার। আমাদের বডিতে ভ্যারিয়াস টাইপস অফ জিনস আছে, যেগুলো আমাদের ফ্যামিলি থেকে বলো বা প্যারেন্টসের থেকে আসতে পারে, কিংবা আমরা ডিউরিং লাইফ টাইমও অ্যাচিভ করি সেগুলোকে। তো এই যে জিনস গুলো, এগুলো যদি কখনো মিউটেশন হয়ে যায়, মিউটেশন মানে যদি কোনো পরিবর্তন ঘটে, সোজা কথায় বলতে গেলে যেগুলো আমাদের নর্মাল, সেখান থেকে যদি পরিবর্তন হয়ে কিছু অ্যাবনর্মাল জিন তৈরি হয়, তখন কিন্তু সেই জিনটাকে আমরা বলবো অঙ্কোজিন। আর এই যে মিউটেড জিনটা মিউটেড হয়ে গেল, পরিবর্তন হয়ে গেল, এখান থেকে কিন্তু ক্যান্সারের ফিউচারে গিয়ে ক্যান্সার ডেভেলপ শুরু হয়। ঠিক আছে, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ক্যান্সার ডেভেলপমেন্ট। দেখো এই ক্যান্সার ডেভেলপমেন্টটা কিন্তু পুরোপুরি বোঝার বিষয়। এটা এমন না যে আমাদের পরীক্ষাতে আসবে বা পরীক্ষায় আসার মতো কোশ্চেন, কিন্তু এটা আমাদেরকে জানতে হবে। এটা না জানলে আমরা কিন্তু ফার্দার কোনো পড়া বা ফার্দার কোনো কোশ্চেন করতে পারবো না। তো এই জিনিসটা, এই ক্যান্সার কি করে ডেভেলপ হয়, সেটা শুধু আমাদের নার্সিং স্টুডেন্ট বলে না, সবারই জানার বিষয়। যে আমরা ক্যান্সার জিনিসটা জানি, কিন্তু ক্যান্সার কি করে আসে বা ক্যান্সার কি করে ডেভেলপ হয় সেটা যদি না জানি, সেটা কিন্তু আমাদের খুব একটা খারাপ বিষয় বা লজ্জার বিষয়। তো ক্যান্সার কিভাবে ডেভেলপ হয় সেটা কিন্তু আমাদের জানতে হবে। ক্যান্সার ডেভেলপমেন্টের কিছু ফেজ আছে। ফার্স্ট যে ফেজটা, এই ফার্স্ট ফেজটার নাম হচ্ছে ইনিশিয়েশন। তো ইনিশিয়েশনের ফার্স্টে কি হয়, ইনিশিয়েট মানে কি কোনো কিছু শুরুর বা প্রথম যে ফেজ, সেটাকে আমরা বলি ক্যান্সার ডেভেলপমেন্টের ফার্স্ট যে ফেজ, এটা হচ্ছে ইনিশিয়েশন। ইনিশিয়েশনে জিনিসটা কি, ওটা হচ্ছে চেঞ্জ অফ ডিএনএ সিকোয়েন্স অফ আ সেলস জেনেটিক স্ট্রাকচার। আমরা যখন সেল পড়েছি, সেলের মধ্যে আমরা কি জানি, সেলের মধ্যে নিউক্লিয়াস থাকে। এই নিউক্লিয়াসের মধ্যে কি থাকে, নিউক্লিয়াসের মধ্যে ক্রোমাটিন থাকে, বা আমরা বাংলায় সেগুলোকে বলি হচ্ছে নিউক্লিয় জালিকা। ঠিক আছে, এর মধ্যে কিন্তু আমাদের বডির যে ডিএনএ গুলো, যেগুলো আমাদের প্যারেন্টস থেকে আসে, সেই ডিএনএ গুলো কিন্তু এই ক্রোমাটিন বা নিউক্লিয় জালিকার মধ্যে বহন হয়। এই যে ডিএনএ সিকোয়েন্সের মধ্যে কিন্তু আমাদের জিনগুলো একটা যে জেনারেশন, এক জেনারেশন থেকে অপর জেনারেশন, যেটা সেই জেনারেশনের ওয়াইজ পরপর যায়। তো এই যে ডিএনএ বা ডিএনএ এর মধ্যে যে জিন থাকে, এই যে জিনের কিছু কিছু সময় কি হয়, এই জিনের কি হয়, মিউটেশন হয়ে যায়। জেনেটিক যে স্ট্রাকচার আছে, সেই জেনেটিক স্ট্রাকচারের সিকোয়েন্সটাই চেঞ্জ হয়ে যায়। ধরো কোন জেনেটিক স্ট্রাকচার আছে, পরপর এ বি সি ডি এরকম জেনেটিক একটা স্ট্রাকচার ছিল, কিন্তু হঠাৎ করে এই সিকোয়েন্স চেঞ্জ হয়ে গিয়ে কি হলো, এই সিকোয়েন্স চেঞ্জ হয়ে গিয়ে হলো এ সি ই এরকম হয়ে গেল। তো এই যে জেনেটিক্যাল স্ট্রাকচারের যে চেঞ্জটা, ডিএনএ সিকোয়েন্সের যে চেঞ্জ, সেটা
করি সেই স্টেপটাকেই বলা হয় ইনিশিয়েশন, যেখান থেকে কি হয় আমাদের যে চেঞ্জ অফ ডিএনএ সিকোয়েন্স অফ সেলস জেনেটিক স্ট্রাকচার, আমাদের যে জিনের স্ট্রাকচারটা রয়েছে সেখানে যে ডিএনএ সিকোয়েন্স গুলো সেই সিকোয়েন্সে চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, বোঝা গেল? এটা হচ্ছে ইনিশিয়েশন। এবার দেখো ইনিশিয়েশনের মধ্যে ইনিশিয়েশন মেইনলি হতে পারে হয় আমাদের যে প্যারেন্টস আছে প্যারেন্টসের থেকে আসতে পারে, কিংবা আমরা আমাদের পুরো যে লাইফ টাইম আছে আমাদের সারা জীবন দশায় কিন্তু আমরা সেগুলোকে অ্যাকোয়ার করি, বিভিন্ন রকম কারণে আমাদের বডির মধ্যে সেই জেনেটিক্যাল চেঞ্জেস গুলো চলে আসে। তো যদি সেই পুরো জিনিসটা যদি আমাদের লাইফ টাইমে অ্যাকোয়ার্ড হয়, মানে আমরা যখন আমাদের জীবন দশায় যদি এমন কোনো কিছুর জন্য বিভিন্ন রকম কার্সিনোজেন আছে, বিভিন্ন রকম ফ্যাক্টর আছে, এক্সট্রিনসিক বলো ইন্ট্রিনসিক বলো, বিভিন্ন ফ্যাক্টরের জন্য যদি এই জেনেটিক্যাল সিকোয়েন্স হয়, তখন কি হয় আমাদের যে কোনো একটা সেল, ধরো যেই সেলের মধ্যে এই চেঞ্জেসটা এসছে সেই সেলের একটা আমাদের কি হলো জেনেটিক্যাল সিকোয়েন্সটা চেঞ্জ হয়ে গেল, সেটা একটা সেলের মধ্যে হলো। এই একটা সেলে ধরো আমাদের যে এটা নরমাল সেল ছিল, এর মধ্যে জেনেটিক্যাল সিকোয়েন্স চেঞ্জ হয়ে গেল, এটা এখন মিউটেড সেল, মানে মিউটেশন যেহেতু হয়েছে তো আমরা এটাকে বলছি মিউটেড সেল, সেলটা মিউটেড হয়ে গেল। এবার আমাদের সেলদের জানো তো রিপেয়ার ক্ষমতা আছে, যে কি করে নিজেদের যদি কোনো বডিতে যেমন কোথাও কেটে গেলে নিজে হিল হয়ে যায়, তো সেলেরও কিন্তু সেরকম একটা রিপেয়ারিং ক্ষমতা আছে, যে যদি কোনো সেলের ড্যামেজ হয় সে কি করে নিজে রিপেয়ার করে দেয়, কিংবা কি করে সেই সেলটাকে নিজে মেরে ফেলে, যেটা করে হচ্ছে লাইসোজোম, সেলের একটা অর্গানেলস। ঠিক আছে, তো ধরো এই সেলটা নিজে রিপেয়ার করে নিল, ব্যাস এখানে তাহলে আমার ওই সেলের যে ড্যামেজটা হয়েছিল সেই ড্যামেজটা ঠিক হয়ে গেল, কিংবা কি করলো সেলটা যেহেতু ড্যামেজ সেল মরে গেল, সেলটা ডাই হয়ে গেল, কিন্তু সেখানে গেলে জিনিসটা স্টপ হয়ে গেল, এরপর আর ফার্দার ডেভেলপমেন্ট হলো না। কিন্তু ইন কেস যদি সেলটা রিপেয়ার না হয়, সেলটা রিপেয়ার হওয়ার আগেই সেলের ডিভিশন হয়ে গেল, কি বললাম বুঝতে পারছো? সেলটা রিপেয়ার হওয়ার টাইমই পেল না, তার আগেই সেলের ডিভিশন হয়ে গেল। তখন যদি সেলের ডিভিশন হয়ে যায় তখন কিন্তু যে মাদার সেলটা ছিল তখন যে দুটো ডটার সেল তৈরি হলো, এর থেকে যে দুটো ডটার সেল তৈরি হলো এই সেল দুটো কিন্তু মিউটেড হয়ে যাবে। মিউটেড মানে কি অল্টারেশন হয়ে যাবে, যে জেনেটিক স্ট্রাকচারটা ছিল এই সেলেরও কিন্তু অল্টারেট হবে। তো এই যে সেলটা ছিল এই সেলের জেনেটিক্যাল স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেছিল, এই সেলের জেনেটিক্যাল স্ট্রাকচার চেঞ্জ হওয়াতে কি এই সেলটা আমার ডিফর্ম সেল বা মিউটেড সেল হয়ে গেছিল। এই মিউটেড সেলে যখন ডিভিশন হয়ে গেল তখন যে দুটো ডটার সেল তৈরি করলো সেই ডটার সেলগুলো কিন্তু জেনেটিক্যাল স্ট্রাকচার চেঞ্জ থাকবে, যেটা আমাদের নরমাল জেনেটিক্যাল স্ট্রাকচার সেটা কিন্তু থাকবে না। এই যে চেঞ্জেবল যে জেনেটিক্যাল স্ট্রাকচার যেটা আমাদের ডিএনএ সিকোয়েন্সে চেঞ্জ হয়ে গেছিল এই ডটার সেলের মধ্যেও কিন্তু সেই জিনিসটাই ডেভেলপ করবে। ফার্দার এরা যখন আবার সেল ডিভিশন করবে সেম, এরপর যখন সেল ডিভাইড হতে থাকবে প্রত্যেকটা সেলের মধ্যে কিন্তু এই জেনেটিক্যাল স্ট্রাকচার যেটা আছে ডিএনএ সিকোয়েন্সের চেঞ্জটা চলে আসবে। তাহলে দেখো আমি এখানে কি বলেছি, যে আমাদের যে ইনিশিয়েশন ফেজটা কি ছিল, চেঞ্জ অফ ডিএনএ সিকোয়েন্স অফ আ সেলস জেনেটিক স্ট্রাকচার। এটা মেইনলি কিভাবে হতে পারে, এক হয় আমাদের প্যারেন্টস থেকে আসতে পারে, কিংবা আমরা আমাদের ডিউরিং লাইফ টাইম অ্যাচিভ করি। তো এই ডিউরিং লাইফ টাইম অ্যাচিভ করলে যে মিউটেড সেলটা তৈরি হলো সেটা যদি ডাই মরে যায় বা রিপেয়ার হয়ে যায় তাহলে তো ঠিক আছে, তাহলে আর সেখান থেকে কোনো ফিউচারে ডেভেলপ করলো না। কিন্তু যদি সেটা ইট ডাজ নট ডাই অর রিপেয়ার বিফোর ডিভিশন, যদি ডিভিশনের আগে রিপেয়ার না হয়, যদি ডিভিশনের আগে সেলটা ডাই না হয় তখন কি করবে ডটার মিউটেড সেল কিন্তু তৈরি করবে। এদের ফার্স্ট ফেজ যেটা আমরা বললাম সেটা ছিল হচ্ছে ইনিশিয়েশন, যেখানে কি হয় যে আমাদের যে সেলটা ছিল সেল একটা টার্গেট সেল, সেটা বিভিন্ন রকম কার্সিনোজেনের জন্য কি হয় তাদের মধ্যে চেঞ্জেস আসে, হয় সেটা প্যারেন্টের থেকে আসে কিংবা বিভিন্ন আমাদের সারা ডিউরিং লাইফ টাইম আমরা কি করি বিভিন্ন রকম কার্সিনোজেন, সেটা ভাইরাল কার্সিনোজেন হতে পারে কিংবা কেমিক্যাল কার্সিনোজেন হতে পারে, বিভিন্ন রকম কার্সিনোজেনের জন্য বা বিভিন্ন রকমের ভাইরাস হতে পারে, বিভিন্ন কারণের জন্য কি হয় সেই যে সেলের যে ডিএনএ সিকোয়েন্সটা ছিল সেই ডিএনএ সিকোয়েন্সের মধ্যে চেঞ্জেস আসলো। এবার তারপর কি হলো, সেই সেলটা যখন এবার যে ফেজটাতে ঢুকবো সেই ফেজটার নাম হচ্ছে, এটা প্রথমটা চলে গেল ইনিশিয়েশন ফেজ। নেক্সট যে ফেজটা ক্যান্সার ডেভেলপমেন্টের সেটা হচ্ছে প্রমোশন। প্রমোশন মানে কি তোমরা জানো যে প্রমোশন হওয়ার কথা, প্রমোশন পেয়েছে মানে কি একটা স্তর থেকে উঁচু স্তরে গেছে। এবার সেলটা আমার চেঞ্জ হল, সেলের জেনেটিক স্ট্রাকচারটা চেঞ্জ হলো, আমার একটা টার্গেট সেল ছিল তাই সেটা একটা এখন খারাপ মানে একটা ভালো সেল ছিল সেটা খারাপ সেল তৈরি হয়ে গেল। এবার তার প্রমোশন হবে, প্রমোশন হয়ে গিয়ে কি করবে সে নিজেকে প্রলিফারেট করবে অর্থাৎ একটা থেকে নিজের আরো শাখা আরো অনেকগুলো সেল তৈরি করবে। প্রথমে একটা থেকে দুটো থেকে চারটে থেকে আটটা এরকম করে কি করবে সেল ডিভিশন হওয়া স্টার্ট করবে। তাহলে প্রলিফারেশনে কি করবো, প্রমোশনে কি করবো, প্রমোশন হচ্ছে রিভার্সাল proliferation of the altered cell, আমার যে altered সেলটা তৈরি
হয়েছিল, যে জেনেটিক্যাল স্ট্রাকচারে ডিফর্মিটি ছিল, সেই অল্টার্ড সেলের যখন প্রলিফারেশন হয়, মানে অল্টার্ড সেলটা যখন ডিভাইড করা শুরু করে, এটাকে আমরা এখানে দেখো একটা টার্ম লিখেছি রিভার্সিবল। রিভার্সিবল কথাটার মানে হচ্ছে যে আমরা কিন্তু এটাকে চেঞ্জ করতে পারি, যে যে আমার অল্টারেশনটা শুরু হয়েছিল, যে ডিভিশনটা শুরু হয়েছে, এই ডিভিশনটা কিন্তু আমরা থামাতে পারি। কিভাবে? এই যে রিভার্সিবল কথাটা আমার ডিপেন্ড করে হচ্ছে প্রমোটিং ফ্যাক্টরের উপর, আমার কোনো প্রমোটিং ফ্যাক্টর প্রেজেন্ট আছে কিনা। প্রমোটিং ফ্যাক্টর কি? প্রমোটিং ফ্যাক্টর হচ্ছে আমাদের যে ডেইলি হ্যাবিটস গুলো, যেমন ধরো আমাদের যে ডায়েটারি ইনটেক আছে, বা আমাদের কোনো ওবেস পারসন আছে, ফ্যাট ইনটেক আছে, বিভিন্ন রকমের সিগারেট স্মোকিং আছে, অ্যালকোহল কনজাম্পশন আছে, এগুলো কিন্তু প্রমোটিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। কোন পার্সন যদি এগুলোর সাথে ইনভলভ থাকে, ঠিক আছে, তার মানে কি তারা হচ্ছে তাদের মধ্যে প্রমোটিং ফ্যাক্টর প্রেজেন্ট আছে। যদি তাদের মধ্যে প্রমোটিং ফ্যাক্টর গুলো প্রেজেন্ট থাকে, সেলটা তো খারাপ ছিল, মিউটেড সেল ছিল, তার মধ্যে তার সাথে প্রমোটিং ফ্যাক্টর গুলো প্রেজেন্ট রয়েছে। এই প্রমোটিং ফ্যাক্টর গুলো প্রেজেন্ট থাকার কারণে তার কিন্তু চান্স অফ যে ক্যান্সার ডেভেলপমেন্টটা সেটা কিন্তু আরো বেড়ে গেল। তাতে কি হয়? ইনক্রিজ চান্স অফ ক্যান্সার ডেভেলপমেন্ট, মানে যেহেতু তার সেলটা অলরেডি মিউটেড, তার সেলটা অলরেডি অল্টার্ড জেনেটিক স্ট্রাকচার রয়েছে, তার সাথে সে কি করে হয় যে সিগারেট স্মোকিং করে বা অ্যালকোহল কনজাম্পশন করে, বা তার ডেইলি হ্যাবিটস যেগুলো সেগুলো ঠিকঠাক নয়, সেগুলো কি করে তার এগুলো প্রমোটিং ফ্যাক্টর হিসেবে কাজ করে, যার জন্য তার কি হলো, ওই যে মিউটেড সেলটা ছিল তার সেল ডিভিশনটা বা সেল গ্রোথটা আরো বেশি তাড়াতাড়ি হলো, ঠিক আছে, যার জন্য কি হয় ক্যান্সার ডেভেলপমেন্টটা বা ক্যান্সারের ইনক্রিজিংটা, ক্যান্সার ডেভেলপমেন্টটা আরো বেশি করে ইনক্রিজ হয়। বুঝা গেল? নেক্সট হচ্ছে যদি কোনো পার্সনের, আচ্ছা রিভার্সিবল কেন বলছি? রিভার্সিবল বলার কারণ এটাই যে যদি কোনো পার্সনের মধ্যে প্রমোটিং ফ্যাক্টর গুলো প্রেজেন্ট না থাকে, ধরো কোনো পার্সনের মধ্যে সেলের চেঞ্জেসটা এসছে, কিন্তু সে তার ডায়েটারি হ্যাবিট ভালো, সে একদম মানে খাওয়া দাওয়া ঠিকঠাক করে, কোনো অ্যালকোহল কনজাম্পশন করে না, সিগারেট স্মোকিং করে না, তার মধ্যে কোনো রকম কোনো প্রমোটিং ফ্যাক্টর প্রেজেন্ট নেই, তাহলে কিন্তু ওই সেলটা আস্তে আস্তে রিপেয়ার হওয়া শুরু করে। সেই ডিভিশনের আগে কিন্তু সেলটা রিপেয়ার হয়ে যায়, এবং সেলটা রিপেয়ার হয়ে গিয়ে ফার্দার আর ওই ডিভিশন হলো না, আমার ক্যান্সারের গ্রোথটা ওখানে স্টপ হয়ে গেল, যার জন্য আমরা এটাকে বলে থাকি যে এটা একটা রিভার্সিবল ফ্যাক্টর, রিভার্সিবল টাইপ। কারণ কি, আমার জিনিসটা আমি যেখানে নষ্ট হওয়া শুরু হয়েছিল কিন্তু সেখান থেকে আবার ফেরত আসলো, ভালো জায়গায় ফেরত আসলো, কারণ কি তার মধ্যে কোনো প্রমোটিং ফ্যাক্টর প্রেজেন্ট নেই, অ্যাবসেন্স অফ প্রমোটিং ফ্যাক্টর, যার জন্য কি রিডিউস দ্য চান্স অফ ক্যান্সার ডেভেলপমেন্ট। এখান থেকে যে ক্যান্সার ডেভেলপমেন্টের চান্সটা ছিল সেটা কিন্তু অনেকটা রিডিউস হয়। লাস্ট যে স্টেজটা আমরা করবো সেটা হচ্ছে প্রোগ্রেশন, ঠিক আছে। প্রমোশন গেল, প্রমোশনে কি হলো যে একটা সেল থেকে ডিভাইড হয়ে প্রলিফারেট হয়ে সেই সেলগুলো ডিভিশন স্টার্ট করলো। এবার সেল ডিভিশন স্টার্ট হলো, কিন্তু তখনই কি আমরা ক্যান্সার আইডেন্টিফাই করতে পারবো? তখন কিন্তু পারবো না। আমাদেরকে ক্যান্সার আইডেন্টিফাই করার জন্য একটা সেলের মানে একটা মাস্টার সাইজ মিনিমাম 1 সেন্টিমিটার থেকে, মানে 1 সেন্টিমিটারে আমরা প্যালপেট করতে পারি যে ওটা একটা ডেভেলপড টিস্যু বা ডেভেলপড মাস বা ডেভেলপড টিউমার, যেটা কিন্তু ক্যান্সার সেলে গ্রো করছে বা গ্রো করবে আর কি, যেটা হচ্ছে আমরা প্যালপেশনে স্টার্ট বুঝতে পারি। কিংবা যদি আমরা এমআরআই করাই তাতে কিন্তু আমরা 0.5 সেন্টিমিটার যখনই সাইজটা হয়ে যায় তখনই কিন্তু আমরা বুঝতে পারি। তাহলে এই প্রমোশন থেকে প্রোগ্রেশনে যাওয়ার রাস্তাটা কিন্তু অনেকটা, এটা মোটামুটি তোমার মিনিমাম 10 থেকে 20 বছর সময় লাগে এই প্রমোশন থেকে প্রোগ্রেশনে যেতে, প্রোগ্রেশন স্টেজে যেতে। এখানে যদি আমরা যে আমাদের প্রমোটিং ফ্যাক্টর গুলো ছিল সেগুলোকে যদি কাট আউট করে দেয় তাহলে কিন্তু ক্যান্সার ডেভেলপমেন্টের চান্সটা অনেকটা কমে যায়। তো প্রোগ্রেশন স্টেজে গিয়ে কি হয়? প্রোগ্রেশন স্টেজে গিয়ে ক্যান্সারটা মোটামুটি ধরো 1 সেন্টিমিটার ডেভেলপ করে গেছে, যে টিউমার সেলটা ছিল তার সাইজ কিন্তু টিউমার সেল বলছে টিউমার মাস যেটা ছিল সেটা কিন্তু সাইজটা 1 সেন্টিমিটারের মতো হয়ে গেছে। সেই 1 সেন্টিমিটার সেল মাসে কিন্তু ভেবো না যে ক্যান্সার সেল 2-3টে আছে, ওখানে মিনিমাম 1 বিলিয়ন ক্যান্সার সেলস থাকে, ঠিক আছে। এই 1 বিলিয়ন হতে এই 10 থেকে 20 বছর কিন্তু টাইম লাগলো। আমার ফার্স্ট একটা সেল মিউটেড হয়েছিল, সেখান থেকে 1 বিলিয়ন সেল তৈরি হলো, 1 বিলিয়ন ক্যান্সার সেল তৈরি হলো, এটা কিন্তু অনেকটা টাইমের ব্যাপার। তো এই যে পুরো টাইম পিরিয়ডটা ধরে কি করলো, ওরা নিজেদের মধ্যে সেল ডিভিশন করলো। সেল ডিভিশন করে কি তৈরি করলো? 1 বিলিয়ন একটা ক্যান্সার সেল যেটা টিউমারের মাসটা সেটা তৈরি করলো। এবার এই প্রোগ্রেশন স্টেজে ঢুকলো। প্রোগ্রেশন স্টেজে কি হয়? প্রোগ্রেশন স্টেজে এই যে যখন ক্যান্সার সেল যেটা ছিল সেই ক্যান্সার সেলে কিন্তু ইনক্রিজ গ্রোথ, ইনভেশন এন্ড মেটাস্টেসিস, এখানে কিন্তু 3টে জিনিস হয়। যেমন ধরো
ছিল এই ক্যান্সার একটা সেল। এই সেলটা কিন্তু যেরকম সাইজে বাড়বে তেমনি ইনভেশন মানে পাশের যে সেলটা আছে সেটাকেও ইনভলভ করবে, তার সাথে মেটাস্ট্যাসিস এখান থেকে একটা দূরের কোন সেলের কাছে এই যে ক্যান্সার সেলটা কিন্তু স্প্রেড হয়ে অন্য কোনো একটা অর্গানে বা অন্য কোনো পার্ট অফ দ্য বডিতে গিয়েও এফেক্ট করবে। এটা দেখা যায় কোথায়? এই জিনিসটা দেখা যায় হচ্ছে প্রোগ্রেশন স্টেজে, যেখানে কি হয় সেলের সাইজ বাড়ে। এই যে আমাদের ক্যান্সার সেলটা ছিল সেই ক্যান্সার সেলটার সাইজেও বাড়ছে, তার আশেপাশে যে টিস্যু গুলো রয়েছে সেগুলোকেও এফেক্ট করছে, সেগুলোর মধ্যে ইনভেট হয়ে সেগুলোকেও এফেক্ট করছে। ইভেন এখান থেকে নিজের জায়গা থেকে সরে গিয়ে অন্য দূরবর্তী কোনো যে তোমার পার্ট অফ দা বডি রয়েছে বা অন্য দূরের যদি কোনো অর্গান থাকে সেই অর্গানের মধ্যেও কিন্তু ছড়িয়ে পড়ছে। এটা হচ্ছে মেটাস্ট্যাসিস। আচ্ছা, মেটাস্ট্যাসিস যেটা হয়, মেটাস্ট্যাসিস মেইনলি দুটো ভাবে হতে পারে, মানে এই যে স্প্রেড হওয়ার ব্যাপারটা আমাদের বডিতে দুটো ভাবে হতে পারে। এক হয় হয়তো হেমাটোজেনাস রুটে মানে ভায়া দা ব্লাড বা ব্লাড ভেসেলস, আর একটা হয় হচ্ছে লিম্ফ্যাটিক রুটে। তাহলে আমাদের বডিতে কানেক্ট করে তো এই দুটোই হয়, আমাদের ব্লাড ভেসেলস কানেক্ট করে কিংবা আমাদের লিম্ফ নোড কানেক্ট করে। হেমাটোজেনাস রুটে কি হয়, ব্লাড ভেসেলস দিয়ে কি করে ক্যান্সার সেল এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। ধরো আমার এখানে কিছু ক্যান্সার সেলস রয়েছে, ঠিক আছে? এবার এই ক্যান্সার সেলস গুলোর আমাদের নরমাল যে সেলস গুলো তার সাথে ক্যান্সার সেল ডেভেলপ করলো, তার থেকে মিউটেড হয়ে ক্যান্সার সেলটা তৈরি। নরমাল সেল ছিল, এর থেকে মিউটেড হয়ে আমার বহু ক্যান্সার সেল তৈরি হয়েছে। এবার এগুলোর তো নিউট্রিশন দরকার, এগুলোর নিউট্রিশনের জন্য আমরা কি বললাম যে নতুন ব্লাড ভেসেল তৈরি হয়, সেই প্রসেসটাকে অ্যাঞ্জিওজেনেসিস, তাই তো? তো এই যে ছিল এটা ছিল আমাদের পুরনো ব্লাড ভেসেল, যেগুলো নরমাল সেল ছিল সেগুলো সাপ্লাই করার জন্য আগের ব্লাড ভেসেলস ছিল, কিন্তু এই নতুন যে সেলগুলো ক্যান্সার সেলগুলো ডেভেলপ হয়েছে এগুলোকে সাপ্লাই করার জন্য আমার নতুন আরো ব্লাড ভেসেলস তৈরি হলো, অ্যাঞ্জিওজেনেসিস হলো। এবার এই যে ব্লাড ভেসেলস তৈরি হলো, এখান থেকে ক্যান্সার সেলগুলো কি করে এই ব্লাড ভেসেলস এর মধ্যে ইনভেড করে যায়, এই ব্লাড ভেসেলস এর ভেতরে ঢুকে যায়। ঢুকে গিয়ে কি হলো, এই যে আমার ব্লাড ভেসেলটা ছিল এই ব্লাড ভেসেলের মধ্যে দিয়ে এই ক্যান্সার সেলগুলো এখন কি করবে, আমার যাবে, গিয়ে এই ব্লাড ভেসেলটা অন্য যে অর্গানকে আরো সাপ্লাই করে। এই ব্লাড ভেসেল, এটা ধরো আমাদের ওরাল ক্যাভিটি, এটা ধরো আমাদের ব্রেস্ট বা থাইরয়েড, এই ব্লাড ভেসেলটাই আমাদের ধরো থাইরয়েড গ্ল্যান্ড বা ব্রেস্টকে সাপ্লাই করছে। তো এই ব্লাড ভেসেলসটা যখন অন্য কোনো পার্ট অফ দা বডি বা অন্য কোনো পার্ট, ধরো লাংস আছে, অন্য কোনো পার্ট অফ দা বডিতে যখন সাপ্লাই করছে তখন এই ব্লাড ভেসেলস কি ক্যারি করে নিয়ে যাচ্ছে, ক্যান্সার সেলগুলো ক্যারি করে নিয়ে যাচ্ছে। ওরা কি করলো, এই ক্যান্সার সেলগুলো তখন ব্লাড ভেসেল থেকে বেরিয়ে এই অর্গানটার মধ্যে কিন্তু ছড়িয়ে গেল। তাহলে কি হলো, এইভাবে এই রুটে হেমাটোজেনাস রুটে কিন্তু এভাবে ক্যান্সারের মেটাস্ট্যাসিস হয়ে থাকে। লিম্ফ্যাটিকে কি হয়, লিম্ফ্যাটিকেও সেম, ধরো আমার ক্যান্সার সেলের যে পাশের যে নিয়ার বাই যে লিম্ফ নোডটা ছিল, ধরো ক্যান্সার সেলের নিয়ার বাই এই লিম্ফ নোডটা রয়েছে, ক্যান্সার সেলটা কি করবে, এই ফার্স্ট এই লিম্ফ নোডটার মধ্যে এন্টার করবে, ঠিক আছে? এই যে লিম্ফ নোডটা, এটা মাথায় রাখবে, যেই লিম্ফ নোডটাকে ক্যান্সার সেল, যেই লিম্ফ নোডটার মধ্যে ক্যান্সার সেল ফার্স্ট এন্টার করে সেটাকে আমরা বলি সেন্টিনেল লিম্ফ নোড, সেন্টিনেল লিম্ফ নোড। আমাদের যখন ক্যান্সার রিপেয়ার মানে যখন রিপেয়ারিং ফেজে বা ট্রিটমেন্ট ফেজে আমরা কি করি, এই যে সেন্টিনেল লিম্ফ নোডটাকে আমরা চেষ্টা করি এটাকে রিমুভ করে দেওয়ার, যাতে এটা যেহেতু মেন হেড অফ দ্য ফ্যামিলি, মানে হেড অফ দ্য ফ্যামিলি না, এটাকে যেহেতু ফার্স্ট অ্যাটাক করেছে, তো আমরা চেষ্টা করি যে এই লিম্ফ নোডটাকে আমরা যেন রিমুভ করে দিই। তো কি হয়, এই যে ক্যান্সার সেলগুলো ছিল এরা কি করলো, এই ফার্স্ট একটা লিম্ফ নোডকে অ্যাটাক করলো, লিম্ফ নোডের মধ্যে ইনভেড করলো। এবার এই লিম্ফ নোড থেকে লিম্ফ কি হয় পুরো বডিতে ছড়াচ্ছে, এইখান থেকেই ওরা কি করবে, এরপর যে ফার্দার যে লিম্ফ নোড গুলো আছে বা লিম্ফ ভেসেলস দিয়ে কি করবে, সেই জায়গায় গিয়ে ওরা কিন্তু এই ক্যান্সার যে সেলস গুলো রয়েছে পুরো বডির বিভিন্ন জায়গায় কিন্তু ছড়িয়ে যাবে বা স্প্রেড। ক্যান্সার ডেভেলপমেন্টটা যদি একবার রিভাইজ করি, দেখো আমরা কি করলাম পুরো জিনিসটাতে। ফার্স্টে কি একটা সেল ছিল, সেই সেলটার মধ্যে বিভিন্ন রকম কার্সিনোজেন, কেমিক্যাল কার্সিনোজেন হতে পারে, ভাইরাল কার্সিনোজেন হতে পারে, রেডিয়েশন হতে পারে, কিংবা বিভিন্ন রকম হরমোনের জন্য সেই সেলটার যে জেনেটিক স্ট্রাকচার ছিল সেই জেনেটিক স্ট্রাকচারটা চেঞ্জ হলো। চেঞ্জ হয়ে এটা কি হলো, একটা মিউটেড সেল বা অ্যাবনর্মাল সেলে তৈরি হলো। এই যে ফেজটা, এই যে অল্টার্ড সেল বা মিউটেড নরমাল সেল থেকে অল্টার্ড সেলে তৈরি হওয়ার যে ফেজটা, এই ফেজটাকে আমরা কি নাম দিয়েছিলাম ইনিশিয়েশন। এটা আমার এখান থেকে ক্যান্সার ডেভেলপমেন্টটা শুরু হলো। একটা নরমাল সেল ছিল, সেই নরমাল সেল থেকে কি তৈরি হলো, একটা অল্টার্ড সেল তৈরি হলো, এই ফেজটা হলো ইনিশিয়েশন। এবার এই ইনিশিয়েশন থেকে
থেকে, এই নর্মাল সেল থেকে জিনিসটা কি হবে, সরি অল্টার্ড সেল ছিল, এটা হচ্ছে অল্টার্ড, এটা হচ্ছে নর্মাল সেল, নর্মাল। তো এই নর্মাল সেল থেকে অল্টার্ড সেল হলো, এবার এই অল্টার্ড সেল থেকে জিনিসটা হবে ক্যান্সার সেল। অল্টার্ড সেলটা কিসে প্রমোট হবে, প্রমোট হবে ক্যান্সার সেলে। ক্যান্সার সেল কিসের দিয়ে প্রমোট, এই যে ক্যান্সার সেলে প্রমোট হলো ডিউ টু প্রেজেন্স অফ ভেরিয়াস প্রমোটিং ফ্যাক্টর। বিভিন্ন রকম প্রমোটিং ফ্যাক্টর আমরা বললাম, তো সেই প্রমোটিং ফ্যাক্টর গুলো যদি প্রেজেন্ট থাকে তাহলে কিন্তু কি হবে, এই যে অল্টার্ড সেলটা ছিল, এই অল্টার্ড সেলটা আমার ক্যান্সার সেলে প্রমোট হয়ে যাবে, ক্যান্সার সেলে প্রমোট হয়ে গেল। এবার এই ক্যান্সার সেল যখনই ডেভেলপ করা স্টার্ট করলো, নিজেরা রিপেয়ার করতে পারলো না, বা ধরো প্রমোটিং ফ্যাক্টর প্রেজেন্ট আছে তার জন্য রিপেয়ার হলো না, তো কি হবে, এই ক্যান্সার সেলটা ডেভেলপ হয়ে ডটার সেলে তৈরি হলো, একটা থেকে দুটো, দুটো থেকে চারটে। এই যে জিনিসটা, এই ফেজটাকে আমরা কি পড়লাম, এই ফেজটাকে যখন আমার এরা প্রলিফারেশন স্টার্ট করলো, এই ফেজটা বললাম আমরা প্রমোশন, তাই তো? যে ক্যান্সার সেল ছিল সেটা প্রলিফারেট হয়ে আরো বেশি সেল তৈরি করা স্টার্ট করলো, ডটার সেলে ডিভাইড হওয়া স্টার্ট করলো, এই ফেজটার নাম আমরা বললাম প্রমোশন। এবার প্রমোশন থেকে কি হলো, কিছু বছর, কয়েক বছর পরে গিয়ে আস্তে আস্তে জিনিসটা যখন অনেক বেশি গ্রো করে গেল, অনেক বেশি সেলকে ইনভেক্ট করলো, তখন আস্তে আস্তে আমরা কি পাবো, কিছু কিছু ক্লিনিক্যাল এভিডেন্স পেলাম। যখন সেলের সাইজটা, সেই মাসের সাইজটা 1 সেন্টিমিটার বা 0.5 সেন্টিমিটারে গিয়ে পৌঁছালো, 1 বিলিয়ন ওই ক্যান্সার সেল প্রডিউস হলো, যেটা দুটো ছিল, দুটো থেকে তৈরি হবে 1 বিলিয়ন অব্দি, সেই টাইমটা, সেই সময়টা, তারপরে গিয়ে কিন্তু আমরা ক্লিনিক্যাল এভিডেন্স পাবো। সেই ক্লিনিক্যাল এভিডেন্স থেকে আমার লাস্টে কি হবে, ক্লিনিক্যাল এভিডেন্স পাওয়ার পরে কিন্তু আমরা পাই হচ্ছে মেটাস্ট্যাসিস পর্যায়ে যখন পৌঁছে যায়, তখন আমরা সেই ফেজটাকে কি বলবো, তখন সেই ফেজটাকে আমরা বলবো হচ্ছে, যখন এই ক্লিনিক্যাল এভিডেন্স থেকে ফেজটা আমার মেটাস্ট্যাসিস পর্যায়ে পৌঁছে যায়, তখন সেটা হচ্ছে প্রোগ্রেশন, প্রোগ্রেশন। তাহলে আমার এই গেল ক্যান্সারের ডেভেলপমেন্ট, ইনিশিয়েশন, প্রমোশন আর প্রোগ্রেশন। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। যদি কোথাও অসুবিধা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে জানিও। আমরা যেটা করবো সেটা হচ্ছে বিনাইন টিউমার আর ম্যালিগন্যান্ট টিউমার। এই জিনিসটা, এই ডিফারেন্সটা কিন্তু পরীক্ষাতে অনেক সময় দিয়ে থাকে, যে ডিফারেন্স বিটুইন বিনাইন টিউমার আর ম্যালিগন্যান্ট টিউমার। তাহলে বিনাইনটা কি আর ম্যালিগন্যান্টটা কি আমাদের আগে জানতে হবে। বিনাইন টিউমার হচ্ছে কোন একটা প্রাইমারি সেল বা প্রাইমারি টিউমার যেটার কিন্তু জেনেটিক অল্টারেশন হয়েছে, বা একটা মাস গ্রো করেছে। কোন একটা সেল, যেটা বলেছিলাম না, সে মনে আছে যে একটা লেয়ার সেলের লাইনিং থেকে, একটা টিস্যু থেকে কিন্তু হঠাৎ করে একটা মাস গ্রোথ করেছে, এটা হচ্ছে আমার বিনাইন টিউমার। এটা আমি যদি ট্রিটমেন্ট করি, এটা কিন্তু যদি ট্রিটমেন্ট ঠিকঠাক হয়, এটা কিন্তু আমার পরবর্তীকালে কোনো ক্ষতি করবে না। তো এটা গেল আমার বিনাইন টিউমার। কিন্তু যখন ম্যালিগন্যান্ট কখন হবে, এটা যখন আস্তে আস্তে গ্রো করা শুরু করবে, একটা থেকে দুটো, দুটো থেকে চারটে, যখন এটা গ্রো করা শুরু করবে, তখন এই টিউমারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে ম্যালিগন্যান্ট টিউমারে। তাহলে দেখো, প্রথমে বিনাইন টিউমার আর ম্যালিগন্যান্ট টিউমারের ডিফারেন্স আমি কি লিখেছি। বিনাইন টিউমার হচ্ছে হার্মলেস, এটা কোনো হার্মফুল এফেক্ট হয় না। ওটা যদি আমরা সার্জিক্যাল রিমুভাল করি বা কোনো মেডিসিন দিয়ে কিন্তু আমরা ওই বিনাইন টিউমারকে রিপেয়ার করতে পারি, কিন্তু যখন সেটা ম্যালিগন্যান্সির পর্যায়ে পৌঁছে যায়, তখন সেটা কিন্তু হার্মফুল হয়ে যায়, যে সেটা অনেকগুলো সেল ওখান থেকে গ্রো করে গেছে, অনেকগুলো আনইউনিফর্ম সেল গ্রো করে গেছে, সেটা কিন্তু ম্যালিগন্যান্সির পর্যায়ে পড়ে গেছে, আর সেটা কিন্তু আমাদের বডির ক্ষেত্রে যথেষ্ট হার্মফুল। নেক্সট দেখো কি বলেছে, নেক্সট বলছে ক্যাপসুলেটেড আর নন ক্যাপসুলেটেড। এই যে বিনাইন টিউমারটা ছিল, বিনাইন টিউমারের চারপাশে কি থাকে, একটা ক্যাপসুল থাকে, যেটা কি ওকে ছড়াতে দেয় না, মানে জিনিসটা এতটার মধ্যেই সীমাবদ্ধ থাকে। কিন্তু যখনই সেটা ম্যালিগন্যান্ট টিউমার, ম্যালিগন্যান্সির পর্যায়ে চলে যায়, তখন কিন্তু এই ক্যাপসুলটা আর থাকে না। তখন যেহেতু ক্যাপসুল থাকে না, এর গ্রোথ কি হয়, মানে আস্তে আস্তে আরো বড় হতে থাকে, ইনক্রিজ গ্রোথটা আরো বেশি ইনক্রিজ করতে থাকে। তার জন্য কি এই ম্যালিগন্যান্ট টিউমার কিন্তু নন ক্যাপসুলেটেড হয়। নেক্সট দেখো কি বলছে, নেক্সট ডিফারেন্সে বলছে ডাজ নট ইনভেট অর মেটাস্ট্যাসিস, the power of metastasis। বিনাইন টিউমার যে ছিল, সে কিন্তু পাশের কোনো সেল বা পাশের কোনো টিস্যুর ভেতরে ঢোকে না, পাশের কোনো টিস্যুকে ইনভেট করে না, ইভেন ও কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় স্প্রেডও হয় না বিনাইন টিউমার যে। কিন্তু এই ম্যালিগন্যান্ট টিউমার যে, সে কিন্তু পাশের সেলকে ইনভেট করে, পাশের সেলের ভেতর ঢুকে সেই সেলটাকেও ক্ষতি করে। ইভেন ও কি করে, নিজের জায়গায় না থেকে অন্যান্য জায়গায় আস্তে আস্তে বডিতে ছড়িয়ে পড়ে। তার মানে কি, ওর ম্যালিগন্যান্সি পাওয়ারটাও কিন্তু তার সাথে রয়েছে। বিনাইন টিউমারে যেটা দেখা যায়, সেই ফিচার্সটা হচ্ছে
পলিক্লোনালিটি। পলিক্লোনালিটি মানে কি, এর যে সেল গ্রোথটা হয় সেই সেল গ্রোথটা কিন্তু ইউনিফর্ম থাকে, একটা প্যাটার্ন ওয়াইজ এদের সেল গ্রোথ হয়, ঠিক আছে। কিন্তু যদি ম্যালিগন্যান্ট টিউমারে আমরা দেখতে যাই, ম্যালিগন্যান্ট ফেজে বা ম্যালিগন্যান্ট যে ক্যান্সার সেল রয়েছে তার মধ্যে কি দেখা যায়, তার মধ্যে দেখা যায় মনোক্লোনালিটি, এদের অর্থাৎ কি আনইউনিফর্ম সেল ডিভিশন। ধরো একটা সেল এরকম ছিল, পাশের সেলের যখন ডিভিশন হলো সে বড় হলো, তার পাশের সেলটা আরো বড় হলো, আরেকটা পাশের সেল আরো বড় হলো, এরকম আনইউনিফর্ম সেল ডিভিশন হয়। কিন্তু যেটা বিনাইন টিউমারে হয় সেটা কিন্তু প্রত্যেকটা সেলের ডিভিশনই সেম ভাবে হয়, একই মানে গ্রোথটা কারো বেশি কারো কম কিন্তু হয় না। সেল ডিভিশন যখন হয় ইউনিফর্মলি সেল ডিভিশন হয়। আর এটা ধরো যে ম্যালিগন্যান্ট টিউমার যেটা, সেটা কিন্তু ইভেন এরকম না যে একটা থেকে দুটো হবে, দুটো থেকে চারটা হবে, এরকম কোনো ব্যাপার নেই। একটা থেকে তিনটেও হতে পারে, তিনটে থেকে পাঁচটা হতে পারে, পাঁচটা থেকে আরো বেশি, ইভেন মানে যেহেতু তোমরা পড়েছো যে 1 বিলিয়ন সংখ্যক সেল হতে হবে, তো এর কোনো ইউনিফর্মনেস নেই, এ যত ইচ্ছা যেভাবে ইচ্ছা নিজের মধ্যে। নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে টিএনএম ক্লাসিফিকেশন। অঙ্কোলজির একটা মেন ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে টিএনএম ক্লাসিফিকেশন। এই টিএনএম ক্লাসিফিকেশন কি, টিএনএম ক্লাসিফিকেশন যেটা দিয়ে আমরা ক্যান্সারের স্টেজিং করি, মানে ক্যান্সার কোন স্টেজে রয়েছে সেটা কিন্তু জানা যায় এই টিএনএম ক্লাসিফিকেশন দিয়ে। তাহলে টিএনএম স্ট্যান্ডস ফর কি, টি হচ্ছে টিউমার, এন হচ্ছে নোডাল ইনভলভমেন্ট, আর এম হচ্ছে মেটাস্টাসিস। তো ফার্স্টে যেটা আছে, ফার্স্ট হচ্ছে টি। টিতে কি, টি হচ্ছে প্রাইমারি টিউমার। এবার স্টেজিং গুলোর ভাগগুলো যেটা সেটা দেখো। টি ফার্স্টে হচ্ছে T0। T0 মানে কি, নো এভিডেন্স অফ প্রাইমারি টিউমার। আমাদের টিউমারের কোনো রকম কোনো এভিডেন্স যদি আমরা না পাই তখন আমরা সেটাকে কি বলতে পারি, সেটা হচ্ছে আমাদের T0। নেক্সট হচ্ছে TIS। TIS হচ্ছে কার্সিনোমা ইন সিটু। ইন সিটু কথাটার অর্থ কি, ধরো কোনো এটা এপিথেলিয়াল লাইনিং আছে, আচ্ছা এটা নরমাল সেল, এখান থেকে আমার কি করেছে, এখান থেকে আমার এই লাইনিংটা থেকে এই যে বেসাল লেয়ার ছিল, যে আমাদের যে জানো সবাই যে সেলের কোনো টিস্যুর নিচের যে লেয়ারটা সেটা হচ্ছে বেসাল লেয়ার। এই বেসাল লেয়ার থেকে যদি কোনো টিউমার গ্রো করে, মানে এর সাথে কানেক্টেড, এই বেসাল লেয়ারের সাথে আমাদের যে টিউমারটা বা কার্সিনোমাটা রয়েছে সেটা কানেক্টেড, তখন আমরা এটাকে বলি কার্সিনোমা ইন সিটু। CIS কার্সিনোমা ইন সিটু বা TIS টিউমার ইন সিটু। বুঝা গেল? তো যেই কার্সিনোজেন যে কার্সিনোমার যে সেলটা সেটা আমার যদি বেসাল লেয়ারের সাথে কানেক্টেড থাকে তখন সেটা হয় আমার কার্সিনোমা ইন সিটু। বুঝা গেল? নেক্সট হচ্ছে কার্সিনোমা ইন TIS গেল, নেক্সট হচ্ছে T1 to 4। এটা হচ্ছে স্টেজিং, যে ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ, ফোর্থ স্টেজ। তো T1 থেকে 4 অবধি আমরা কিভাবে স্টেজিং করি, অ্যাসেন্ডিং অর্ডারে। ধরো যে কতটা সাইজে বেড়েছে, কতটা সাইজে ইনক্রিজ হয়েছে বা কতটা ইনভেট করেছে, যে টিউমার যে সেলটা ছিল সেটার সাইজ কতটা বেশি হয়েছে আর কতটা ইনভেট করেছে, সেই অনুযায়ী আমরা 1 2 3 4 স্টেজিং বা গ্রেডিং দিয়ে থাকি। তখন সেটা হয় T1 to 4 এ আমরা কি বলছি, অ্যাসেন্ডিং ডিগ্রি অফ ইনক্রিজিং টিউমার সাইজ এন্ড ইনভেশন, কতটা সাইজেও ইনক্রিজ করেছে, কতটাও পাশের টিস্যুকে ইনভলভ করেছে বা ইনভেট করেছে, সেই অনুযায়ী কিন্তু আমরা 1 থেকে 4 স্টেজিং বসাই। আর লাস্ট যেটা আছে, লাস্ট হচ্ছে TX, যেখানে আমরা কি যদি কোনো টিউমার সেলকে আমরা খুঁজে না পাই বা যদি কোনো TNM এর নেক্সট যেটা আছে সেটা হচ্ছে N। N ফর নোডাল ইনভলভমেন্ট, আমাদের কতগুলো লিম্ফ নোড ইনভলভ হয়েছে, সেই ক্যান্সার সেলগুলো কতগুলো লিম্ফ নোডকে ইনভলভ করেছে সেটা কিন্তু এই নোডাল ইনভলভমেন্টের স্টেজিং এ আমরা করব। তাহলে ফার্স্টে দেখো N0। N0 তে কি, N0 হচ্ছে নো এভিডেন্স অফ নোডাল ইনভলভমেন্ট, কোনো নোডকে, কোনো লিম্ফ নোডকে ক্যান্সার সেলটা ইনভলভ করতে পারেনি, ও কোনো লিম্ফ নোডের মধ্যে ছড়ায়নি, তখন আমরা ওই স্টেজিংটাকে কি বলবো, N0। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে N1 to 4। যেরকম আমরা বললাম T1 to 4 যে অ্যাসেন্ডিং অর্ডারে কতগুলো ইনভলভ হয়েছে কতগুলো, সেই হিসাবে কিন্তু আমরা 1 থেকে 4 স্টেজিং করে থাকি। অ্যাসেন্ডিং ডিগ্রিজ অফ নোডাল ইনভলভমেন্ট, কতগুলো নোডকে ও ইনভলভ করেছে সেই হিসাবে আমরা কিন্তু 1 2 3 4 ভাবে স্টেজ করে থাকি। লাস্ট হচ্ছে NX। NX কে যেখানে আমরা যে কোনো অ্যাসেস করতে পারি, লিম্ফ নোড আনএবল টু অ্যাসেস, যে কতগুলো লিম্ফ নোড ইনভলভ হয়েছে সেটা যদি আমরা কখনো অ্যাসেস না করতে পারি তখন কিন্তু সেটা হয়ে যায় N। TNM ক্লাসিফিকেশনের লাস্ট যেটা আছে সেটা হচ্ছে M। M ফর মেটাস্টাসিস। মেটাস্টাসিস তোমরা আগেই পড়েছো, কি বলেছিলাম যে কতটা ও স্প্রেড করেছে, একটা পার্ট থেকে আদার পার্ট অফ দা বডিতে ক্যান্সার সেলগুলো কতটা স্প্রেড করেছে সেইটাকেই আমরা বলি মেটাস্টাসিস। তো মেটাস্টাসিসের ফার্স্ট যেটা আছে সেম M0। M0 মানে কি, আমরা কোনো মেটাস্টাসিসের এভিডেন্স পাইনি, নো এভিডেন্স অফ মেটাস্টাসিস। নেক্সট হচ্ছে M1 to 4
অ্যাসেন্ডিং ডিগ্রিজ অফ মেটাস্টেসিস ইনভলভমেন্ট, কতটা পরিমাণ ও ছড়িয়েছে একটা পার্ট অফ দ্য বডি থেকে আরেকটা পার্ট অফ দ্য বডিতে কতটা পরিমাণ ছড়িয়েছে, স্প্রেড করেছে, সেটাকেই কিন্তু আমরা 1 থেকে 4 অবধি স্টেজিং করি। যদি অল্প কিছুটা অ্যামাউন্ট অফ ছড়ালে 1 2 3 4 যতটা বেশি স্প্রেড হবে ততটা কিন্তু আমার নাম্বার, যে স্টেজিংটা তত বেশি হবে। M1 থেকে M4 অবধি সেই স্টেজিংটা রয়েছে। আর লাস্ট দেখো, লাস্ট হচ্ছে MX, যেখানে আমরা মেটাস্টেসিস যদি হয়ে থাকে বা না হয়ে থাকে, আমরা কিন্তু যদি কখনো ডিটারমাইন করতে না, ডিটেক্ট করতে না পারি, তখন কিন্তু আমরা সেই স্টেজিংটাকে MX বলে থাকি। নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে ওয়ার্নিং সাইন্স অফ ক্যান্সার। ক্যান্সারের যদি অঙ্কোলজির যদি কোনো কোশ্চেন আসে, সে যেরকম টাইপের ব্রেস্ট ক্যান্সার আসতে পারে, ওরাল ক্যান্সার আসতে পারে, যে কোনো কোশ্চেনই আসুক না কেন, তার মধ্যে কিন্তু এই কোশ্চেনটা 3 মার্কস এর কিন্তু থাকবেই। এটা কিন্তু ভালো করে নোট করে নাও যে ওয়ার্নিং সাইন্স অফ ক্যান্সার, এই কোশ্চেনটা খুবই কমন। ইভেন এটা শর্ট নোট হিসাবে আসতে পারে, কিংবা যদি অঙ্কোলজির বড় কোশ্চেন আসে তাতে কিন্তু এই ওয়ার্নিং সাইন্স অফ ক্যান্সার কোশ্চেনটা থাকবে। তো ওয়ার্নিং সাইন্স অফ ক্যান্সার কি? ওয়ার্নিং সাইন্স অফ ক্যান্সার আমরা একটা মিনোমিক হিসাবে পড়ি, সেটা হচ্ছে কশন। কশন কি? কশন হচ্ছে 7টা অ্যালফাবেট দিয়ে তৈরি, CAUTION। এগুলোর কি ফুল ফর্ম আছে চলো সেগুলো দেখি। তাহলে ফার্স্টে সি, সিতে কি ওয়ার্নিং সাইন্স বলতে আমরা কি বুঝি? ওয়ার্নিং সাইন্স হচ্ছে কোনো কিছু, ধরো আমার ক্যান্সার ডেভেলপ করছে, আমাকে আগে থেকে ওয়ার্ন করছে এই সাইনগুলো দিয়ে যে তোমার কিন্তু ক্যান্সার ডেভেলপ করছে, তো এগুলো হচ্ছে ওয়ার্ন করা আমাকে। এই সাইন্স গুলো দেখতে পেলে এগুলো কিন্তু আমাদেরকে ওয়ার্ন করা হচ্ছে যে আমাদের বডিতে ক্যান্সার ডেভেলপ করছে। তো কশনের ফার্স্ট হচ্ছে সি। সিতে দেখো কি আছে? চেঞ্জ ইন বাওয়েল অর ব্লাডার হ্যাবিট। আমাদের যে রেগুলার বাওয়েল হ্যাবিটস বা ব্লাডার হ্যাবিটস আছে সেটার মধ্যে কিন্তু চেঞ্জেস আসা শুরু করে। যে মানুষটা রেগুলারলি ধরো বাওয়েল পাস করতো, বা যে ইন্টারভেলে ধরো ব্লাডার রিলিজ পাস করতো, ইউরিন পাস করতো, সেখানে কিন্তু চেঞ্জেস আসবে। তাহলে ফার্স্টে সিতে কি দেখবো? চেঞ্জ ইন বাওয়েল অর ব্লাডার হ্যাবিটস। নেক্সট আছে হচ্ছে এ। এ কি? এতে কি বলছে? এ সোর দ্যাট ডাজ নট হিল। ধরো কোথাও কোনো ঘা হলো, ঠিক আছে, সেই ঘা বা যেখানে কোথাও আমার কেটে গেল বা কোনো রকম আঘাত পেয়েছে, সেই চোটটা কিন্তু আমার শুকোচ্ছে না, অনেকদিন হয়ে গেছে, সেই আঘাতটা কিন্তু আমার ওরকম ভাবেই রয়ে গেছে। এ সোর দ্যাট ডাজ নট হিল, যেটা কিন্তু কোনোভাবেই হিল হচ্ছে না, ঠিক আছে। নেক্সট হচ্ছে ইউ। ইউতে কি আছে? unusual bleeding or discharge from any orifice। সে হতে পারে সে ব্লিডিং হতে পারে কিংবা কোন রকম ডিসচার্জ হতে পারে। ব্রেস্ট ক্যান্সারে জানো যে নিপল থেকে বিভিন্ন রকম নিপল থেকে ডিসচার্জ হয়, বা বিভিন্ন ক্যান্সারে ধরো ওরাল অরিফিস থেকে কিংবা ইয়ার অরিফিস থেকে, যে কোনো অরিফিস থেকে যে কোনো আনইউজুয়াল ব্লিডিংও হতে পারে, বা যে কোনো রকমের ডিসচার্জ কিন্তু ক্যান্সারের ওয়ার্নিং সাইন হতে পারে। তাহলে কি বলছে? ইউতে আনইউজুয়াল ব্লিডিং হতে পারে বা কোনো রকমের ডিসচার্জ, আমাদের যদি কোনো বডি অরিফিস থেকে আউট হয়, সেটা কিন্তু আমার ক্যান্সারের ওয়ার্নিং সাইন হিসেবে ধরা যেতে পারে। নেক্সট হচ্ছে টি। টিতে কি বলছে? থিকেনিং অর এ লাম্প ফাউন্ড। কোনো বডির কোনো পার্টে, ধরো আমাদের যে নর্মাল বডি আছে সেখান থেকে কোনো পার্টে আমরা ধরো কোনো লাম্প বা কোনো মাস পেলাম, ঠিক আছে, সেটা ব্রেস্টে হতে পারে বা যে কোনো বডি পার্টে হতে পারে। মেনলি আমরা যখন দেখবে সেলফ ব্রেস্ট এক্সামিনেশন করি, আমাদেরকে কি বলা হয় যে আঙুল দিয়ে প্যালপেট করে দেখতে কোনো লাম্প পাচ্ছ কিনা, তো ওইটাই হচ্ছে এখানে আমরা করলাম যে ঠিকই কোনো জায়গায় ঠিক হয়ে গেছে কিনা বা কোনো লাম্প আমরা পেয়েছি কিনা, সেটা কিন্তু আমাদেরকে দেখতে হবে। শুধু যদি কোনো লাম্প পেয়ে থাকি বা কোনো এরিয়া যদি ঠিক হয়ে থাকে, সেটা কিন্তু আমাদের ক্যান্সারের একটা ওয়ার্নিং সাইন। নেক্সট কি আছে? নেক্সট হচ্ছে আই। আই এর কি? আই স্ট্যান্ডস ফর ইনডাইজেশন। যে মানুষটা রেগুলার তার ডাইজেশন প্যাটার্ন ঠিক ছিল, তার কিন্তু ইনডাইজেশন স্টার্ট হবে কিংবা তার গিলতে অসুবিধা হবে, ডিফিকাল্টি ইন সোয়ালোইং। ধরো নেক ক্যান্সার আছে বা ওরাল ক্যান্সার ডেভেলপ করছে, তাতে কিন্তু যে থাইরয়েড গ্ল্যান্ডের ক্যান্সার রয়েছে, তাতে কিন্তু যে পেশেন্ট, তার কিন্তু গিলতে আস্তে আস্তে অসুবিধা হবে, সে কিন্তু গিলতে পারবে না, তার সাথে ইনডাইজেশনের প্রবলেম দেখা যাবে। ধরো ওইসোফেজিয়াল ক্যান্সার বা স্টমাক ক্যান্সার, সেক্ষেত্রে কিন্তু ইনডাইজেশনের প্রবলেম গুলো ফার্স্ট টাইম এইভাবেই কিন্তু দেখা যায়। নেক্সট আসা হচ্ছে ওতে। ও কি বলছে? ও হচ্ছে obvious change in a wart or mole। আমাদের বডিতে যদি কোথাও কোনো মোল বা ওয়ার্ট থেকে থাকে, ওয়ার্ট মানে হচ্ছে দেখবে গোল গোল কিছু মানুষের পাওয়া যায়, বডিতে দেখা যায় এরকম গোল গোল যেগুলো থাকে, তো সেগুলোর মধ্যে যদি কোনো রকম ওগুলোর মধ্যে চেঞ্জ হয়ে যাবে, হয় সেটা আকারে বড় হয়ে যাবে, তার মধ্যে রেডনেস দেখা যাবে, অ্যারাউন্ড সাইডটা ব্ল্যাকিশ হয়ে যাবে, বা সেখান থেকে ব্লিডিংও হতে পারে। তো এই যে আমাদের মোল যেগুলো, সেই মোলের মধ্যে কিন্তু আস্তে আস্তে চেঞ্জেস আসবে।
লাস্ট কি আছে, লাস্ট দেখো ন্যাগিং কাফ কথাটার অর্থ কি কাফটা আমার পারসিস্টেন্ট থাকবে, আমি যতই মেডিসিন খাই না কেন, যাই নিয়ে নিই না কেন, কোনো ভাইরাল ফিভারের জন্য না, কিন্তু আমার সারাক্ষণ ওই কাশিটা থাকবে, ঠিক আছে, ন্যাগিং কাফ। আর কি কাশিটার প্রচন্ড খুব খুব কাশি, যেটা আমাদের বাংলা ভাষায় আমরা বলে থাকি, সেরকম খুব খুবই কাশি হবে। আর হোর্সনেস কথার অর্থ কি আমাদের যে গলার ভয়েস, হোর্সনেস অফ ভয়েস যেটাকে বলে, সেটা হচ্ছে গলার ভয়েসটা আস্তে আস্তে চেঞ্জ হতে থাকবে, যেটা একটা পার্সনের নর্মাল ভয়েস ছিল সেখান থেকে কিন্তু ভয়েসটা চেঞ্জ। লাস্ট টপিক আমরা যেটা করব সেটা হচ্ছে প্রিভেনশন অফ ক্যান্সার। ক্যান্সারকে আমরা কি করে প্রিভেন্ট করতে পারি, তাহলে আমাদের বডিতে যদি ক্যান্সার ডেভেলপ হওয়ার আগে আমরা যদি এই কিছু প্রিভেনশন ফলো করি, তাহলে কিন্তু কোনো ক্যান্সার আমাদের বডিতে ডেভেলপ হতে পারবে না। সেগুলো যেরকম আমাদের রেসপন্সিবিলিটি, তার সাথে কিন্তু আমাদের এটাও রেসপন্সিবিলিটি যে পেশেন্টকে জানানো, আমাদের যে আশেপাশের যে কমিউনিটি আছে সেই কমিউনিটিতে কিন্তু এগুলো জানানোটাও আমাদের রেসপন্সিবিলিটি, কি হাউ টু প্রিভেন্ট ক্যান্সার। তাহলে ক্যান্সার প্রিভেনশনের জন্য আমাদের যেগুলো ফার্স্ট কি ফলো করতে হবে, যে আমরা যে কার্সিনোজেন গুলো আমরা করলাম, ভাইরাল কার্সিনোজেন কিংবা কেমিক্যাল কার্সিনোজেন। আচ্ছা, কার্সিনোজেন বলতে গিয়ে আরেকটা কথা যেটা, সেটা হচ্ছে সিগারেট কিন্তু নিজে একটা কেমিক্যাল কার্সিনোজেন, প্লাস সিগারেট কিন্তু একটা প্রমোটিং ফ্যাক্টর, কেমিক্যাল প্রমোটিং ফ্যাক্টর। যে প্রমোটিং ফ্যাক্টর গুলো আমরা পড়েছিলাম তার মধ্যে যেমন সিগারেট আছে, সিগারেট কিন্তু কেমিক্যাল কার্সিনোজেন হিসেবেও কাজ করে। তাহলে এই যে কার্সিনোজেন গুলো রয়েছে, সেই কার্সিনোজেন গুলো থেকে কি করতে হবে, চেষ্টা করতে হবে যে যতটা মানে তার এক্সপোজারে যতটা আমরা কম যেতে পারি, সেটাকে আমরা অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। নেক্সট কি বলছে, নেক্সট হচ্ছে ইট ব্যালেন্স ডায়েট। সবকিছুতে আমরা জানি যে ব্যালেন্স ডায়েটটা আমাদের জীবনে কতটা দরকার। যদি আমরা ঠিক পরিমাণে বা ঠিক মতো খাওয়া দাওয়া না খাই, তাতে কিন্তু আমাদের শুধু ক্যান্সার না, অনেক রকমের রোগ কিন্তু আমাদের বডিতে ডেভেলপ করে। তো ব্যালেন্স একটা সুষম খাদ্য বা সুষম আহার কিন্তু আমাদেরকে গ্রহণ করতে হবে, যেটাতে নির্দিষ্ট পরিমাণ প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট আর হচ্ছে বিভিন্ন রকম শাকসবজি, এগুলো ইনক্লুড থাকবে। নেক্সট হচ্ছে লিমিট অ্যালকোহল ইনটেক, অ্যালকোহল কনজাম্পশনটা কমাতে হবে, রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা ফিজিক্যাল এক্সারসাইজের মধ্যে থাকতে হবে, আর কি একটা হেলদি ওয়েট মেইনটেইন করতে হবে। যত ওভার ওয়েট হবে তত কিন্তু বিভিন্ন রোগ হওয়ার সম্ভাবনা তত বেড়ে যায়। তো চেষ্টা করতে হবে নিজের বিএমআই অনুযায়ী একটা হেলদি ওয়েট যেন মেইনটেইন করতে পারি। নেক্সট হচ্ছে রেগুলার ফিজিক্যাল এক্সামিনেশন অর সেলফ এক্সামিনেশন। ইয়ারলি চেষ্টা করবেন নিজেদের এবং নিজেদের ফ্যামিলি মেম্বার্স যারা আছে, নিজেদের পরিচিত যারা আছে, বছরে অন্তত একবার করে রেগুলার ফিজিক্যাল এক্সামিনেশন, সব রকমের পরীক্ষা একবার করে অন্তত করার। আর যেটা আমরা নিজেরা পারি সেলফ এক্সামিনেশন, যেমন ব্রেস্ট সেলফ এক্সামিনেশন, টেস্টিকুলার সেলফ এক্সামিনেশন, তো সেগুলো যেন আমরা নিজেরা করি প্রত্যেক মান্থলি। সেই সেলফ এক্সামিনেশন গুলো যেন নিজেরা যেটুকু জানি তার সাথে আমরা কি করব, আমাদের যে আশেপাশে আমাদের যে কমিউনিটি আছে, আমাদের যে পরিচিত লোকেরা আছে, সবাইকে যেন এই জিনিসটা জানানো যে সেলফ এক্সামিনেশন জিনিসটা কি, কিভাবে করতে হয়। ব্রেস্ট সেলফ এক্সামিনেশন আমরা করতে পারি, কারণ আমাদের মেয়েদের মধ্যে এখন জানো যে হিউজ একটা রিস্ক হচ্ছে ব্রেস্ট ক্যান্সারে। তার সাথে আরেকটা যেটা হয় আমাদের এখন খুব বেশি এখন চলছে, সেটা হচ্ছে সার্ভাইকাল ক্যান্সার। তো সার্ভাইকাল ক্যান্সারে মেনলি মেয়েদের কি হয়, মেয়েদেরকে আমরা কি বলা হয় যে প্যাপস্মিয়ার টেস্ট করার জন্য, বা হচ্ছে ভিআইএ মানে হচ্ছে ভিজুয়াল ইন্সপেকশন উইথ অ্যাসিটিক অ্যাসিড, এগুলো এই দুটো টেস্ট কিন্তু সার্ভাইকাল ক্যান্সার ডিটেকশনের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। তো চেষ্টা করবে যে সবার মধ্যে জানানোর, বা নিজেদেরকেও বলছি যে প্যাপস্মিয়ার এক্সামিনেশনটা করার জন্য, ঠিক আছে। আচ্ছা, কি রেগুলার ফিজিক্যাল এক্সামিনেশন গেল, আর যে ওয়ার্নিং সাইন গুলো আমরা পড়লাম, এই ওয়ার্নিং সাইনের মধ্যে কিছু যদি আমরা লক্ষ্য করতে পারি যে কোনো রকম আমাদের ওয়ার্নিং সাইন দেখা যাচ্ছে, তখন কিন্তু আমরা সঙ্গে সঙ্গে কোনো নিয়ারবাই হসপিটাল বা নিয়ারবাই কোনো ডক্টরের সাথে কনসাল্ট করবো, সেটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। তো এই ছিল পুরোটা আমাদের অঙ্কোলজি। এবার অঙ্কোলজির কিছু কিছু কোশ্চেন আছে যেগুলো আমাদের মেনলি এক্সামে দিয়ে থাকে। এটা হচ্ছে আমি তোমাদেরকে জিনিসটা পুরো ডিটেলসে পড়ালাম, বা ডিটেলসটা তোমরা জানলে পুরো অঙ্কোলজিটা। কিছু কিছু কোশ্চেন থাকে, কোশ্চেন মেনলি আসে দেখবে তোমাদের ব্রেস্ট ক্যান্সার থেকে খুব কোশ্চেন আসে। আমি যতটা দেখেছি 10 ইয়ার্সে ব্রেস্ট ক্যান্সারের ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনস আসতে পারে, কিংবা ব্রেস্ট ক্যান্সারের ধরো যে পোস্ট অপ ম্যানেজমেন্ট, প্রি অপ ম্যানেজমেন্ট, এগুলো দিয়ে কোশ্চেন আসতে পারে, ওয়ার্নিং সাইন্স আসতে পারে, তারপর হচ্ছে কি কি কজেস, রিস্ক ফ্যাক্টরস, এগুলো আসতে পারে। তো এগুলো কিন্তু একটু রেডি করে যাবে, আর আমি চেষ্টা করবো যে কোশ্চেনস গুলো আসে সেই কোশ্চেন
কোশ্চেনের নোটগুলো এই পিডিএফ ডেসক্রিপশনে অ্যাটাচ করে দেওয়া, তো তোমরা ডেসক্রিপশনটা একবার চেক করে নিও। তো সবাই এই জিনিসগুলো পড়ো। আর সামনে জিএনএম সেকেন্ড ইয়ারের এক্সামও শুরু হয়ে যাচ্ছে, তো জিএনএম যদি কোনো রকম এই রিলেটেড কোনো ডাউট থাকে বা অন্য কোনো সাবজেক্ট রিলেটেড ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি চেষ্টা করবো সেগুলো। থ্যাংক ইউ, সবাই খুব ভালো থেকো, আজকের মতো টাটা।